সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামনেই যাদের ডেলিভারি ডেট তাদের জন্য থাকবে 3টি গুরুত্বপূর্ণ তথ্য, সেই সঙ্গে কিছু বিশেষ কৌশল, লক্ষণ ও সতর্কতার কথা বলবো। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব সামনেই যাদের ডেলিভারি ডেট তাদের জন্য থাকবে 3টি গুরুত্বপূর্ণ কৌশল, পরামর্শ এবং কিছু লক্ষণ ও সতর্কতার কথা। দেখুন, গর্ভাবস্থার 9ম মাস বা 36 সপ্তাহের পর থেকে কিন্তু ডেলিভারির গণনা শুরু হয়ে যায়। ইনফ্যাক্ট 9ম মাস থেকেই ডেলিভারি গণনা শুরু হয়ে যায়। অনেকের দেখা যায় যে একেবারে 9ম মাসের শুরুতেও ডেলিভারি হতে পারে, অনেকের 9ম মাসে মাঝামাঝিতেও হতে পারে, কারো আবার শেষে হতে পারে। সিজারটা পূর্ব পরিকল্পনা, যেখানে ডাক্তার আগেই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে। কিন্তু নর্মাল ডেলিভারির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডেটের বহু আগেও ডেলিভারি হয়ে যায়, আবার ডেটের বহু পরেও হতে পারে। খুব কমই এক্স্যাক্ট ডেটে ডেলিভারি হয়ে থাকে। তাই যখনই আপনারা 9ম মাস বা 36 সপ্তাহে পড়বেন, বা এখন যারা 9ম মাস বা 36 সপ্তাহে আছেন, তাদের অবশ্যই সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলতে হবে। সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলার পরে মোটামুটি একটা ফাইনাল সেটেলমেন্ট এসে যাবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। যদি দেখেন যে রিপোর্টে মা ও বাচ্চার সব কিছু ঠিকঠাক এসেছে, তাহলে ইনশাল্লাহ ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালে হবে, হয়তো বা ডাক্তারও বলে দিতে পারে। এছাড়া যদি কোনো জটিলতা তৈরি হয় মা অথবা বাচ্চার, তখন সেক্ষেত্রে কিন্তু সিজারের প্রয়োজন আছে। অনেকে আমাকে এরকম প্রশ্ন করেন যে আপু, আমার সব ঠিক আছে, শুধু বাচ্চার গলায় নাড়ি পেঁচানো আছে। এরকম হলেও কিন্তু নর্মাল ডেলিভারি হবে না, সিজার লাগবে। কয়েকটা জটিলতার কথা বলছি যেগুলো হলে বেসিক্যালি সিজার লাগে। বাচ্চার গলায় নাড়ি পেঁচানো, গর্ভে পানি কম, বাচ্চা গর্ভের ভেতরে অসুস্থ, মায়ের ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার আছে, অথবা মায়ের রক্তের পরিমাণ কম, তাছাড়াও দেখা যায় বাচ্চার উল্টো পজিশন আছে। এছাড়া আরও বিভিন্ন কারণে, যেরকম প্লাসেন্টা হয়তো বা দেখা যায় লো লাইং আছে। এই ধরনের অনেক সমস্যা বা কিছু সমস্যা যখন তৈরি হয়, তখন সেক্ষেত্রে সিজারের প্রয়োজন। আর এই সকল ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করানোটা অনেক রিস্ক হয়ে যায়। অনেকে বলেন যে আগের যুগে হতো। দেখুন, আগের যুগে অনেক কিছুই হতো, কারণ তখনকার পরিবেশ ভালো ছিল, মানুষ ফ্রেশ খাবার খেয়েছে, যার ফলশ্রুতিতে মানুষের বডিটা অনেক বেশি স্ট্রং ছিল এখনকার তুলনায়। সেজন্য আগের সময় অনেক কিছু হতো। সেটার সাথে যদি আমরা বর্তমান সময়কে মেলাই, তাহলে কিন্তু হবে না। তাই সর্বশেষ চেক আপে যদি দেখেন যে মোটামুটি সব ঠিক আছে, তাহলে ডেলিভারি নর্মালে হবে। আর যদি জটিলতা থাকে, তাহলে অবশ্যই সিজার লাগবে। সিজারের ক্ষেত্রে আপনার ডাক্তারই আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে। সিজারটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার বাচ্চার ম্যাচিউরিটির উপর। আপনার বাচ্চা যেই সপ্তাহে ম্যাচিউর হয়ে যাবে, সেই সপ্তাহে আপনি সিজার করিয়ে ফেলতে পারবেন। এবারে বাচ্চা যদি 36 সপ্তাহে ম্যাচিউর হয়, তাহলে 36 সপ্তাহে সিজার করিয়ে ফেলতে পারবেন। 37-এ ম্যাচিউর হলে 37-এ সিজার, 38-এ ম্যাচিউর হলে 38-এ সিজার। যেই সপ্তাহে ম্যাচিউর হবে সেই সপ্তাহে সিজার করিয়ে ফেলতে পারবেন। সিজারের পরবর্তীতে এক একটা হসপিটালে এক একটা প্যাকেজ থাকে। কারো 3 দিনের প্যাকেজ, কারো 4 দিনের প্যাকেজ, কারো বা আবার 5 দিনের প্যাকেজ। সেই প্যাকেজ অনুযায়ী আপনি হসপিটালে থেকে এরপরে বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসতে পারবেন। ডাক্তাররা আপনাকে যা যা নির্দেশনা দেবে সেগুলো মানলে খুব দ্রুত আশা করছি সুস্থ হয়ে যাবেন। আর যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয়, তাহলে আপনাকে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য, লেবার পেইন আসার জন্য, জরায়ু মুখ খোলার জন্য। আপনি যখন ডাক্তারের কাছ থেকে চেক আপ করে বাসায় আসবেন, তখনই পরবর্তীতে আপনার করণীয় কাজটা হবে হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলা। সে আপনি নর্মাল ডেলিভারির পেশেন্টই হন কিংবা সিজারিয়ান পেশেন্টই হন, হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলাটা খুবই গুরুত্বপূর্ণ। এতে কি হবে, আপনি আপনার মতো করে ঠান্ডা মাথায় সব কিছু আপনার ও বাচ্চার জিনিসপত্র গোছাতে পারবেন, এবং যখনই যেই সময় যে মুহূর্তে আপনার হসপিটালে যাওয়ার প্রয়োজন হবে, ব্যাগটা নিয়ে চলে যেতে পারবেন। এতে করে আপনার সঙ্গে করে সকল জিনিসপত্রগুলো সব যাবে। আর যদি মনে করেন যে না, পরে গোছাবো, তাহলে এরকম যদি ইমার্জেন্সি সিচুয়েশান এসে যায়, তখন সেক্ষেত্রে কী হবে, হুড়োহুড়ি করে আপনি ব্যাগ গোছাবেন, বা আপনার সাথে অন্য কেউ হয়তো বা দেখা গেল
হেল্প করলো। এতে আপনার মন মতো ব্যাগ গোছানো হবে না, প্লাস দেখা গেল অনেক প্রয়োজনীয় জিনিসও ফেলে যেতে পারেন। আর ওই সময়গুলো অনেক সেন্সিটিভ হয়, ওই সময় এই জিনিসপত্রগুলো প্রয়োজনীয় সব কিছু অ্যারেঞ্জ করাটা একটু কষ্টকর হয়ে যায়। তাছাড়া এক একটা হসপিটাল বা তার চারপাশ এক এক ধরনের সুযোগ সুবিধা থাকে, কোনোটা দেখা যায় সুযোগ সুবিধার অনুকূলে, কোনোটা প্রতিকূলে। সেই জন্য আগে আগে যদি আপনি সব হসপিটাল ব্যাগের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে নিতে পারেন, তাহলে একেবারে টেনশন ফ্রি থাকলেন, বড় একটা চিন্তা মাথা থেকে সরে গেল। এবারে সিজারিয়ান পেশেন্ট হলে তো অবশ্যই আপনি ভালো একটা হসপিটাল চুজ করবেন, ভালো একজন ডাক্তার চুজ করবেন। কখনোই নাম সর্বস্ব হসপিটাল বা ডাক্তার প্লিজ চুজ করবেন না। অনেকে কি করেন যে অনেক কিছু চিন্তা করে আপনারা নাম সর্বস্ব ডাক্তার, হসপিটাল বা আশেপাশের হসপিটাল বা যেমনই হোক একটা যেমন তেমন হসপিটাল ডাক্তার চুজ করে আপনারা সিজার করান। যদি আপনার সমস্যা না হয় তাহলে তো আপনি ওভারকাম করে গেলেন, আপনি লাকি পারসন। কিন্তু যদি সমস্যা তৈরি হয় তখন সেক্ষেত্রে কিন্তু অনুশোচনার কোনো শেষ থাকবে না। তাই কোনো নাম সর্বস্ব ডাক্তার বা হসপিটাল নয়, ভালো একজন ডাক্তার ও ভালো একটা হসপিটাল চুজ করে সেখানে সিজার করাবেন। মনে রাখবেন, সিজারটা হচ্ছে একটা ছোটোখাটো অপারেশান, আর অপারেশানে আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি এবং সাইড ইফেক্টস থাকার ফলশ্রুতিতে এটাকে কিন্তু আপনার অবশ্যই সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে। যত্রতত্রভাবে হ্যান্ডেল করলে চলবে না, যেহেতু আপনাদের মা ও বাচ্চার জীবনের প্রশ্ন এখানে। তাই আমি বারবার রিকোয়েস্ট করছি, করজোড়ে রিকোয়েস্ট করছি, যাদের সিজারের প্রয়োজন আছে তারা অবশ্যই ভালো একটা হসপিটাল ও ডাক্তার চুজ করে সেখানে সিজার করাবেন। এতে আপনিও অনেক বেশি মানসিকভাবে শান্তি পাবেন এবং হয়তোবা সিজারটা সাকসেসফুলি হলে আপনার অনেক 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 ভালো লাগবে। এবারে বলি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। নর্মাল ডেলিভারি যদি পেশেন্ট হয়ে থাকেন তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করবেন, সময়টাকে সময় দেবেন, সময় নেবেন। সময় নেওয়া মানে হচ্ছে লেবার পেইনের জন্য অপেক্ষা করাটা ধৈর্য ধরে। অনেকে হয় কি যে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায় যে কবে ডেলিভারি পেইন উঠবে বা কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। দেখুন, নর্মাল ডেলিভারি একটা সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি। কার কখন কোন দিন কোন সময় কোন মুহূর্তে লেবার পেইন আসবে বা ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে সেটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাই আপনাকে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে, সময় নিতে হবে। অনেকে দেখা যায় কি একটা ডেট যখন পার হয়ে যায়, মানে আপনি প্রথম কনসিভ করার পরে আপনার ডাক্তার আপনাকে যে ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা দেবে, সেই ডেটটা যদি পার হয়ে যায় ঘাবড়ে যান যে হায় হায় এবার কি হবে। না, ঘাবড়ানোর কিছু নেই। একটা ডেট পার হয়ে গেলে আপনি পরবর্তীতে আবার ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার চেক আপ করে আপনাকে আরও এক্সট্রা 7 দিন সময় দেবে। সেই 7 দিনের ভেতরেও আপনার ডেলিভারি হলেও হয়ে যেতে পারে। যদি না হয় তাহলে আবার ডাক্তারের কাছে যাবেন, ঘাবড়ানোর কিছু নেই। ডাক্তারের কাছে গেলে পরবর্তীতে ডাক্তার আপনাকে চেক আপ করে আরও 2 দিন, 3 দিন, 5 দিন সময় দিতে পারে। এর মধ্যে আপনার ডেলিভারিটা হলেও হয়ে যেতে পারে। এভাবে সর্বমোট আপনি 3 ধাপে 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন। তার মানে অপেক্ষা করার জন্য আপনার হাতে একটা দীর্ঘ সময় আছে। তাই একটা বা দুটো ডেট পার হয়ে গেলে টেনশনের কিছু নেই, ডাক্তারের সাথে যোগাযোগ করে সবসময় অপেক্ষা করবেন, অপেক্ষার ফল ভালো হয়। আর নর্মাল ডেলিভারিতে যদি আসলে কষ্ট বলতে কিছু বোঝায় তাহলে কিন্তু এই যে অপেক্ষাটুকু, কবে লেবার পেইন শুরু হবে, কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে জরায়ু মুখ খুলবে, এই অপেক্ষাটুকুই হচ্ছে এখানে বেসিক্যালি কষ্ট। এই কষ্টটুকু আপনাকে অবশ্যই স্বীকার করে নিতে হবে নিজেরও সন্তানের ভালোর জন্য। কষ্ট করে ধৈর্য ধরে এই সময়গুলোকে যদি পার করতে পারেন, আর একবার যদি আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যায়, জরায়ু মুখ খুলে যায়, লেবার পেইন এসে যায়, সিরিয়াসলি একের পর এক ধাপ এমনভাবে অতিক্রম হতে থাকবে, ম্যাজিকের মতো আপনার ডেলিভারিটা কখন যে হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। শুধু আমি একটাই আগে বলে এসেছি, এখনও বলছি, নর্মাল ডেলিভারিতে কষ্ট বলতে যদি কিছু বোঝে সেটা হচ্ছে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, সেটার জন্য যে অপেক্ষাটা, এই অপেক্ষাটুকু। অনেকে আমাকে এখন প্রশ্ন করতে পারেন যে আপনি বলেছেন 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা যাবে, 40 সপ্তাহের পরে গেলে কিন্তু সিজার করাতে হবে। কারণ কি, 40 সপ্তাহের পরে গেলে মায়ের গর্ভে পানির পরিমাণ কমতে থাকে, অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। বাচ্চারা মায়ের গর্ভে একবার টয়লেট করে দিলে সেই টয়লেট তারা খেয়ে ফেলতে পারে, এতে বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে। এক কথায় 40 সপ্তাহের পরে বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে বিধায় 40 সপ্তাহের পরে গেলে সিজার করাতে হয়। তবে চিন্তা করবেন না, নর্মাল ডেলিভারিগুলো অটোমেটিক্যালি 37 থেকে 40 সপ্তাহের মধ্যে হয়ে যায়, এটার জন্য কিচ্ছু করতে হয় না। এবারে কিছু বিশেষ কথা বলি। অনেকেই করেন কি যে এই যে অপেক্ষা করতে করতে যখন বিরক্ত হয়ে যান, তখন আপনারা বিভিন্ন জনের থেকে বিভিন্ন টিপস, টোটকা, পরামর্শ চান। অনেকে বলবে যে এটা করেন পেইন এসে যাবে, ওটা করেন জরায়ু মুখ খুলে যাবে, ওটা করেন ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
100% গ্যারেন্টি দিচ্ছি, 1000% গ্যারেন্টি দিচ্ছি, এই ধরনের কথা শোনার পরে বিশেষ করে নতুন মায়েরা ভাবেন যে আমার তো লেবার পেইন বা জরায়ু মুখ খোলা বা ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়া প্রয়োজন, এখন আমি একটু অ্যাপ্লাই করে দেখি। দেখুন, যে কোনো কাজের একাধিক পদ্ধতি রয়েছে, এখন কোনটা আপনাকে স্যুট করবে আর কোনটা করবে না সেটা তো শুধুমাত্র আপনি নিজের উপরে অ্যাপ্লাই করার পরে তারপরে বুঝতে পারবেন। নিজের উপরে অ্যাপ্লাই করে যদি ভালো হয় তাহলে তো ফুল ক্রেডিটটা সে বা তারা নেবে যারা আপনাকে বুদ্ধি দিয়েছে, কিন্তু যদি খারাপ কিছু হয় তাহলে এর দায় কেউ নেবে না। সবাই উল্টে আপনার উপরে দোষারোপ করে বলবে, আপনি না মা, আপনি সন্তানের ভালোর কথা ভাবলেন না কেন, আপনি কেন আমাদের কথা শুনতে গেলেন, আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম? তখন কি করবেন? সারা জীবন অনুশোচনায় ভুগবেন যদি খারাপ কিছু হয়ে যায়। নিজেকে নিজে কোনো মতেই ক্ষমা করতে পারবেন না, আয়নায় মুখ দেখাতে পারবেন না, পরিবার পরিজন সবাই আপনাকে দোষারোপ করবে, অনুশোচনার কোনো শেষ থাকবে না। তাই এই সময়গুলোতে অবশ্যই প্লিজ ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং যে কোনো টিপস টোটকা শোনার পরে কিন্তু একেবারে হুটহাট অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করার আগে অন্তত 100 বার চিন্তা করবেন যে এটা আপনার জন্য ভালো কিনা, আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা। নিরাপদ যদি মনে করেন তাহলে নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন, আর যদি মনটা খচখচ করে তাহলে প্লিজ একেবারে পুরোপুরি এগুলো থেকে বিরত থাকুন। বিশ্বাস করুন, নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, এখানে জোর করে ডাক্তার দিয়ে টানা হেঁচড়া করে কোনো মতেই কিছু সম্ভব নয়। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ শুরু হয়ে শেষ হবে। এটার জন্য আপনাকে কিছুই করতে হবে না, বাড়তি কিছুই প্রয়োজন নেই। শুধু নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন, আর আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। এভাবে যদি আপনি সময়টাকে পার করেন তাহলে আপনার বডিটা নিয়মিত একটা এক্সারসাইজের ওপর দিয়ে থাকবে, ভালো খাবার দাবারের মাধ্যমে শরীরটা শক্তপোক্ত থাকবে। আর যেই ধর্মের অনুসারী হন না কেন, যদি ধর্মীয় কাজ করেন তাহলে অবশ্যই একদিকে ধর্মীয় কাজ করা হবে, অন্যদিকে আপনার অযথা মনের ভেতরে কোনো প্রশ্ন বা টেনশান কাজ করবে না। আর নবম মাসটা খুব সেন্সিটিভ একটা সময়, যেহেতু এটা ডেলিভারির সময়, তাই এ সময়টাতে টেনশান করাটা কখনোই উচিত নয়। সে নর্মাল ডেলিভারি পেশেন্ট হন কিংবা সিজারিয়ান পেশেন্টই হন, টেনশান যদি করেন তাহলে কি হবে, প্রেশারটা ওঠানামা করবে, আর এর ফলশ্রুতিতে দেখা যায় যে বাচ্চা গর্ভের ভেতরে অনেক সময় মারা যায়। তাই টেনশান যেন না হয় বা কম হয় সে কাজটা বেশি বেশি করবেন। আপনি যে কাজ করলে টেনশান কম হবে সেটাই বেশি বেশি করবেন। এজন্যই আমি বলেছি যে আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকলে একদিকে ধর্মীয় কাজ হবে, অন্যদিকে আপনি অনেকখানি টেনশান ফ্রি থাকতে পারবেন, মনটা অনেক বেশি ভালো থাকবে। মায়ের মানসিক স্বাস্থ্যটা ভালো থাকাটা খুব বেশি প্রয়োজন। আরেকটা কথা কি, সবসময় চেষ্টা করবেন নিজের মন থেকে খারাপ জিনিসগুলোকে দূরে রাখতে এবং অযথা প্রশ্নগুলোকে দূরে রাখতে। নিজেকে নিজে এটা বলে সাহস দেবেন যে অবশ্যই আমি যেহেতু সন্তানকে গর্ভে ধারণ করেছি তাই আমার সন্তানকে আমারই পৃথিবীতে আনতে হবে, সে নর্মালে হোক বা সিজারে হোক। নর্মাল বা সিজার এ দুটো হচ্ছে সন্তান জন্মদানের পদ্ধতি মাত্র। অনেকেই বিকৃত মানসিকতার মানুষ আছে যারা এই দুটো পদ্ধতিকে একেবারে ক্রেডিট আর ডিসক্রেডিটের পর্যায়ে নিয়ে গেছে। অনেকের এরকম বলে যে সিজার মানে হচ্ছে একটা বড় ডিসক্রেডিট আর নর্মাল ডেলিভারি মানে একটা বড় ক্রেডিট। আসলে এগুলো ভুয়া কথা। এই ধরনের কথায় কখনোই কান দেবেন না, বিশ্বাস করবেন না, নিজের মনে এগুলোকে স্থানও দেবেন না কখনো। নর্মাল ডেলিভারি বা সিজার যেভাবে আপনার সন্তান পৃথিবীতে আসুক না কেন সে যেন সুস্থভাবে আসে, সুন্দরভাবে আসে, এটাই সবসময় প্রার্থনা করবেন। আর উপরওয়ালার উপরে ভরসা রাখবেন। উপরওয়ালা হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী, তিনিই ঠিক করে রেখেছেন যে আপনার সন্তানকে কিভাবে আপনার কোলে দেবেন এবং আপনার জন্য যেটা ভালো হবে উপরওয়ালা সেই সিদ্ধান্তটাই সবসময় গ্রহণ করবেন। তাই আপনার সন্তান নর্মালের পৃথিবীতে আসুক বা সিজারের পৃথিবীতে আসুক, মনে রাখবেন এটা উপরওয়ালারই হুকুম, তিনি এভাবেই চেয়েছেন বলে আপনার সন্তান এভাবেই পৃথিবীতে এসেছে। অনেকে আমরা প্রত্যাশা রাখি যে নর্মাল ডেলিভারি হোক, প্রত্যাশা ভালো, কিন্তু খুব বেশি আশা কখনোই করবেন না। আপনি চেষ্টা করছেন নর্মালের জন্য বা যে প্রিপারেশান নেওয়া সেটা নিচ্ছেন হয়তো নর্মালের জন্য, হ্যাঁ নিন, কোনো সমস্যা নেই। ফাইনালি যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে তো ভালো, আর যদি হতেও না হয় সিজার লাগে তাহলেও ভালো। উইলিংলি দুটো পদ্ধতিকেই মেনে নেবেন। মনে রাখবেন দিন শেষে আপনার সন্তান যেন আপনার কোলে সুস্থভাবে আসে এবং আপনারা যেন সুস্থ থাকেন, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কারণ মা ও বাচ্চা একে অন্যের পরিপূরক। মায়ের যদি কোনো খারাপ কিছু হয় তাহলে বাচ্চা ভালো যত্ন পাবে না, বাচ্চার যদি কিছু হয় তাহলে মা শান্তি পাবে না। তাই জন্য মা ও বাচ্চা ডেলিভারির পরে যেন উভয় সুস্থ থাকে এবং সুস্থভাবে যেন বাড়ি আসতে পারে এবং পরবর্তীতেও ডেলিভারি পরবর্তী সময়ে যেন একে অন্যের ভালো টেক কেয়ার করতে পারে, দ্রুত সুস্থ হতে পারেন, এগুলোই সবসময় ভাববেন। নিজেকে সবসময় এভাবে উৎসাহিত করবেন যে আমি প্রথমবার মা হচ্ছি না, আমার আগেও হাজার হাজার মানুষ মা হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে। সবাই যদি
সব পদ্ধতিগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে, মেনে নিয়ে বাচ্চাকে জন্ম দিতে পারে, আমি কেন পারবো না? সবার মাঝে এমন কী সুপার পাওয়ারটা আছে যেটা আমার মাঝে নেই? আসলে সবাই ভয় পাচ্ছে না, ভয় না পেয়ে সব কিছুকে জয় করছে, নর্মাল বা সিজার দুটোকেই জয় করে নিচ্ছে, আর আপনি ভয় পাচ্ছেন। মনের ভয় এগুলো সব আপনার। মন থেকে একবার ভয়টাকে দূর করে ফেলুন, দেখবেন সব কিছুই আপনার কাছে সহজ লাগবে। সবসময় নিজেকে উৎসাহিত করবেন, একদম ভেঙে পড়বেন না, টেনশান করবেন না, ভালো মন্দ সব কিছুই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, এতে আপনি অনেকটাই মানসিকভাবে রিফ্রেশ থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।